এই ভিডিওটাতে আমি হিস্ট্রি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স নিয়ে বলবো। তো এখনের বেশিরভাগ ইলেকট্রনিক্সের যে জিনিসপত্র সেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইসেসের উপর বেসড, আর তোদের সিলেবাসেও মেনলি ওগুলোরই কথা বলা হয়েছে। তো এই ভিডিওটাতে আমি তার আগের যে জিনিসগুলো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ছিল সেইগুলো সম্বন্ধে একটুখানি বলবো, আর তারপরে সেমিকন্ডাক্টর ইউজ করার কিছুটা মোটিভেশন দেবো। তো সেমিকন্ডাক্টর ইউজ করার আগে ইলেকট্রনিক্স এর যে ফিল্ডটা সেটা স্টার্ট হয়েছিল ইলেকট্রন এমিশনের কনসেপ্টটা থেকে। তো একটা সারফেস থেকে একটা ইলেকট্রনকে বার করা যেতে পারলে কারেন্টটাকে কন্ট্রোল করা যেতে পারে। তো ইলেকট্রনিক সার্কিটস সেটা একটা ফান্ডামেন্টাল স্টেপ ছিল। তো ইলেকট্রন এমিশন করতে গেলে একটা সারফেস থেকে যদি একটা ইলেকট্রনকে এমিট করতে হয় তাহলে মিনিমাম যে এনার্জিটা দিতে হয় একটা ইলেকট্রনকে বার করার জন্য, সেই এনার্জিটাকে বলে ওয়ার্ক ফাংশন, আর সেটা এই ফাই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়। তো এমিশন অনেক রকম হয়। তো সবচেয়ে কমন যে ধরনের এমিশন বা সবচেয়ে পুরনো টাইপের এমিশন ছিল হচ্ছে থার্মায়নিক এমিশন, যেটা হিট দিয়ে করা হতো। তো সেখানে একটা ক্যাথোড নিয়ে সেখানে সেটাকে গরম করলে ইলেকট্রন এমিট করা যেতে পারে। তো সেইটাকে বলে থার্মায়নিক এমিশন। তারপরে আরেকটা ভাবে ইলেকট্রন এমিট করা যায়, যে যদি কোথাও থেকে ইলেকট্রন বা এই ইলেকট্রনের একটা রে তৈরি করা যায়, তো সেই ইলেকট্রনগুলোকে দিয়ে একটা ক্যাথোডকে যদি স্ট্রাইক করা হয় তাহলে সেই ক্যাথোডটা থেকেও ইলেকট্রন এমিট হয়। তো সেই টাইপের এমিশনকে বলে সেকেন্ডারি এমিশন। তারপরে থার্ডটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট আর ফটো ইলেকট্রিক এমিশন। সেটা হচ্ছে একটা লাইটকে যদি ইনসিডেন্ট করা হয় ক্যাথোডের উপর বা ফোটনসকে ইনসিডেন্ট করা হয় তাহলে ইলেকট্রন এমিট হয়, সেটাকে বলে ফটো ইলেকট্রিক এমিশন। আর ফাইনালি ফিল্ড এমিশন হচ্ছে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় যাতে করে এই যে ওয়ার্ক ফাংশনের যে ব্যারিয়ারটা সেইটাকে চেঞ্জ করে কমিয়ে দেওয়া যায়, তাহলেও ইলেকট্রন এমিট হতে পারে। তো সেইটাকে বলে ফিল্ড দিয়ে যে এমিশন, ফিল্ড এমিশন। তো নেক্সট যদি আমরা থার্মানিক এমিশনের উপর ফোকাস করি তাহলে একটা একটা যদি সারফেস থাকে সেখান থেকে কটা ইলেকট্রন বেরোচ্ছে সেটা আমাদের একটা কারেন্টের একটা কনসেপ্ট দিতে পারে। তো কারেন্ট ডেন্সিটি হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া, তো যেটাকে জে দিয়ে ডিনোট করা হয়েছে এখানে। তো সেইটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট আর ওয়ার্ক ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। তো এই টাইপের জিনিস, এই টাইপের ইকুয়েশন ফিজিক্সের বিভিন্ন জায়গায় খুব কমন। তো এখানে দুটো এনার্জি স্কেল আছে, একটা হচ্ছে ওই ওয়ার্ক ফাংশনটা, আর একটা হচ্ছে থার্মাল এনার্জি কেবিটি, যেখানে কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এগুলোর মধ্যে কোনটা বড় সেটার উপর ডিপেন্ড করবে যে কোন টাইপের এফেক্টটা আমার দেখা যাবে। তো এখানে ওয়ার্ক ফাংশনটা ট্রাই করে যে ওই ইলেকট্রনটাকে বেরোতে না দিতে, আর থার্মাল এফেক্টটা ইলেকট্রনটাকে বার করে দিতে চায়। তো এই দুটোর কম্পিটিশনে আমরা যে জিতবে সে ডিসাইড করবে কি হবে। তো এই সেখান থেকে আমরা কারেন্টটা রিচার্ডসন দুশমান ইকুয়েশন, যে একটা এরকম একটা রিলেশন যেটাতে এই ওয়ার্ক ফাংশন আর কেবিটির একটা কম্পিটিশন দেখা যায়। তো এইটা হচ্ছে সেই ইকুয়েশনটা। তো জে ইকুয়াল টু এ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 5 ওভার কেবিটি। তো এইটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যদি টেম্পারেচার এর সাথে কারেন্টটাকে প্লট করা হয় তাহলে এই টাইপের ফর্মটা দিয়ে ফিট করা যেতে পারে, আর এই ফিটিংটা থেকে ওই ওয়ার্ক ফাংশনটাও বার করে নেওয়া যেতে পারে। আর তো আমরা সব থেকে পুরনো এই ফিল্ডে যে ক্যাথোডস যেটা নিয়ে লোকে কাজ করেছে সেটা ছিল টাংস্টেন ক্যাথোডস। তো সেইটার ওয়ার্ক ফাংশন অ্যারাউন্ড 4 ইলেকট্রন ভোল্টস, আর সেটার ওয়ার্কিং টেম্পারেচার 2500 কেলভিন, যেটা একটু হাই টেম্পারেচার। এরপরে লোকেরা টাংস্টেন আর থোরিয়াম মিশিয়ে এক ধরনের ক্যাথোড বানিয়েছিল, যাতে দেখেছিল যে এই ওয়ার্ক ফাংশনটাও কমে আসছে আর ওয়ার্কিং টেম্পারেচারটাও কমে আসছে। ফাইনালি যেটা সবচেয়ে পপুলার হয়েছিল সেটা হচ্ছে অক্সাইড কোটেড ক্যাথোড, যেখানে একটা নিকেল অ্যালয় বেস নেওয়া হচ্ছে যেটা দিয়ে ক্যাথোডটা তৈরি হয়েছে, আর তার উপর একটা কোটিং দেওয়া হচ্ছে বেরিয়াম আর স্ট্রংশিয়াম অক্সাইডের একটা মিক্সচারের। তো এটা দিয়ে এক্সপেরিমেন্টালি দেখা গেছিল যে ওয়ার্ক ফাংশনটা অনেকটাই কম, 1 ইলেকট্রন ভোল্ট, আর ওয়ার্কিং টেম্পারেচারটাও অ্যারাউন্ড 1100 কেলভিন। তো এই টাইপের ক্যাথোড খুব পপুলার হয়ে গেছিল ইন্ডাস্ট্রিতে।
তো এবার আমি ডায়োড ভ্যালভ নিয়ে কিছুটা বলবো। তো ডায়োড ভ্যালভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা ক্যাথোড আছে একটা অ্যানোড আছে, দুটোর মাঝখানে একটা পোটেনশিয়াল লাগানো হয়েছে যেটা ইউজুয়ালি একটা হাই পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই ক্যাথোডটাকে একটা ফিলামেন্ট দিয়ে গরম করা হয়েছে। তো এই টাইপের যে ডিভাইসটা সেটা ইনভেন্ট করেছিল J.F. ফ্লেমিং 1904 এ। তো এটাকে ভ্যাকিউম টিউব বা থার্মানিক ভ্যালভও বলা হয়। তো এই ক্যাথোডটাকে যদি হিট করা হয় এই এই সার্কিটটাকে অন রেখে, তাহলে ইলেকট্রনস এখান থেকে এমিট হয়। সেই ইলেকট্রনস গুলো যদি এটার মধ্যে যে ভোল্টেজটা সেটা যদি পজিটিভ হয় বা অল্প নেগেটিভ হলেও চলে, কিন্তু খুব বেশি নেগেটিভ যদি না হয়, তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে এখানে পৌঁছে যায়। তো সেখানে একটা ছোট একটা কারেন্ট দেয়, আর এই ভোল্টেজটা বাড়ালে কারেন্টটা বেশি হয়ে যায়, টেম্পারেচারটা বাড়ালেও কারেন্টটা বেশি হয়ে যায়। তো এইটাকে বলে একটা ডায়োড ভ্যালভ। তো কারেন্টটা সবসময় এই দিক দিয়ে চলে। তো ইলেকট্রনটা সবসময় ক্যাথোড থেকে অ্যানোডে যায়, আর কারেন্টটা অ্যানোড থেকে ক্যাথোডে আসে। যেহেতু আমরা ইলেকট্রনের চার্জটাকে নেগেটিভ ধরেছি, আর কারেন্টটা ইলেকট্রনের ফ্লো এর অপোজিট ডাইরেকশনে হয়। এছাড়া অন্য কয়েকটা ফ্যাক্টরও এই কারেন্টটাকে এফেক্ট করে, যেমন এই রিজিয়নটা কি মিডিয়াম আছে, এগুলোর কি শেপ সাইজ, এগুলো কি অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড আছে সেগুলো ম্যাটার করে, শেপ সাইজ পজিশনস অফ ইলেকট্রোডস। আর হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ এগুলোর, যেমন আমি বললাম যে ওই কোটিং দিলে, ওই বেরিয়াম অ্যান্ড স্ট্রংশিয়াম অক্সাইডের কোটিং দিলে এমিশনটা ভালো হয়। এছাড়া হচ্ছে যদি বাইরে থেকে কোনো স্ট্রে রেডিয়েশন আসে বা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডস লোকালি থাকে, তাহলে সেগুলোও এই কতটা কারেন্ট ফ্লো করছে সেটাকে এফেক্ট করে। এগুলো হচ্ছে বেসিক কারেন্ট ভার্সেস টেম্পারেচার আর কারেন্ট ভার্সেস ভোল্টেজ রিলেশনশিপস এই ডায়োড ভ্যালভের জন্য। তো আমি একটা এই অ্যানোড ভোল্টেজটা ফিক্সড রেখে যদি আমি টেম্পারেচারটা বাড়াই, তাহলে খুব কম টেম্পারেচারে কারেন্টটা খুবই ছোট হয়, তো অলমোস্ট জিরো হয়। আর হঠাৎ একটা টেম্পারেচার আসে যেখান থেকে কারেন্টটা বাড়তে থাকে, আর টেম্পারেচারের সাথে টেম্পারেচার বাড়াতে থাকলে কারেন্টটা বাড়তে থাকে। তো এই রিজিয়নটাকে বলে হচ্ছে টেম্পারেচার লিমিটেড রিজিয়ন। তারপরে একটা সময় আসে যখন টেম্পারেচারটা বাড়ালে কারেন্টটা অতটাও বাড়ে না। তো সেই সময়টায় এই ডায়োড আর ক্যাথোডের মধ্যে কিছু যেই সব চার্জগুলো ক্যাথোড থেকে যেসব ইলেকট্রনগুলো এমিট হয়েছে সেগুলো সবকটা অ্যানোডে রিচ করতে পারে না। তো এর জন্য ওইখানে কিছুটা চার্জ অ্যাকিউমুলেট হয়ে যায়, তো সেই চার্জটাকে বলে স্পেস চার্জ। আর সেই স্পেস চার্জটা এই কারেন্টটাকে যেতে একটু অবস্ট্রাক্ট করে, আর সেই রিজিয়নটাকে বলে স্পেস চার্জ লিমিটেড রিজিয়ন। এরপরে আমরা একটা গিভেন টেম্পারেচারে ভোল্টেজটা বাড়িয়েও দেখতে পারি। তো একটা ফিক্সড টেম্পারেচারে যদি আমি ভোল্টেজটাকে জিরো রাখি, তাহলেও কারেন্টটা কিছুটা ফ্লো করে। তো কারেন্টটাকে ওই ইলেকট্রন যেগুলো এমিট হয় তার মধ্যে কয়েকটা ইলেকট্রন একটা প্রবাবিলিটি আছে অ্যানোডে পৌঁছে যাওয়ার, সেটা একটা কিছুটা কারেন্ট দেয়। এরপরে আমি ভোল্টেজটাকে অল্প করে যদি নেগেটিভ করে দিই, তাহলেও ইলেকট্রনটা যেগুলো পৌঁছতো তার চেয়ে একটু কম পৌঁছায়, তার জন্য কারেন্টটা একটু কমে যায়। এরকম করতে করতে আমি খুব বেশি যদি নেগেটিভ করে দিই, তাহলে আর কোনো ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোড পৌঁছতে পারে না, তো তখন কারেন্টটা জিরো হয়ে যায়। এরপরে আমরা গিভেন একটা ফিক্সড টিতে যদি এই অ্যানোডের ভোল্টেজটা বাড়াতে থাকি, তো এরকম কারেন্টটাও বাড়তে থাকে। তো একটা সময় আসে যখন এই গিভেন টিতে ওই কারেন্টটা আর বাড়াটা অতটা ড্রামাটিক থাকে না, একটু স্লো ডাউন করে যায়। তো সেই সময়টায় কারেন্টটা মোটামুটি একটা স্যাচুরেশনের মতন দিকে টেন্ড করে। তো যদিও এই লাইনটা কমপ্লিটলি ফ্ল্যাট না, এটা একটু বাঁকা, কিন্তু মানে একটা এই যতটা কারেন্টটা বাড়ছিল ভোল্টেজের সাথে সাথে, তো ভোল্টেজটার এফেক্টটা অনেকটা কম হয়ে যায়। তো এইটা কোন কারেন্টে গিয়ে হবে সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। খুব লো টেম্পারেচারে এই স্যাচুরেশন ভ্যালুটা লো, আর টেম্পারেচার বাড়ালে এটা একটু হাই। আর তো এই জায়গাটায় এইটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, আর এইখানটায় এইটা অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট
এই ভোল্টেজ। তো এরপরে এইখানে আমরা একটা রেজিস্ট্যান্সের কথা ভাবতে পারি। রেজিস্ট্যান্সটা এখানে রেজিস্ট্যান্স আমরা জেনারেলি ভাবি যে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট। তো যেহেতু আমাদের ভোল্টেজটা এখানে আমরা আমাদের কন্ট্রোলে আছে, আর কারেন্টটা আমরা কন্ট্রোল করতে ডাইরেক্টলি পারি না, তো আমরা ভোল্টেজটা চেঞ্জ করে কারেন্টটা দেখি কি হয়। তো সেই করসপন্ডিং এই গ্রাফটার যে স্লোপটা, সেইটাকে সেটা রেসিপ্রোকাল নিলে আমাদের রেজিস্ট্যান্সটা দেওয়া যায়। তো যেমন এইখানে যে জায়গাটায় কারেন্টটা ফ্লো করছে না সেখানে রেজিস্ট্যান্সটা খুব হাই, এই স্লোপটা খুব স্মল, তো 1/, সেটা করলে খুব একটা লার্জ নাম্বার পাওয়া যায়, তো সেই রেজিস্ট্যান্সটা খুব হাই, আর এখানটায় রেজিস্ট্যান্সটা কম। তো এইখানটায় রেজিস্ট্যান্সটা সবচেয়ে কম, আর যেখানে মানে সবচেয়ে বেশি চেঞ্জ যেখানে, সেখানে রেজিস্ট্যান্সটা সবচেয়ে কম। তো এরপরে আমরা যদি ওই স্পেস চার্জ লিমিটেড রেজিমটায় চলে যাই, যে আমরা এমন একটা রেজিমে আছি যে ভেতরে কিছুটা স্পেস চার্জ তৈরি হয়েছে, মানে ক্যাথোড থেকে যে কটা ইলেকট্রন বেরোচ্ছে সেগুলো সবকটা অ্যানোডে পৌঁছতে পারেনি বলে আস্তে আস্তে জমা হচ্ছে। এরকম জমা হতে হতে একটা স্টেডি স্টেট রিচ করেছে, যাতে ওই ভেতরের যে স্পেস চার্জটা সেইটা যতটা ছিল ততটাই আছে, যে কটা ইলেকট্রন, কয়েকটা ইলেকট্রন এই স্পেস চার্জের মধ্যে ঢুকছে, আর সিমিলারলি কিছুটা ইলেকট্রন অ্যানোডে পৌঁছে যাচ্ছে, যাই দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। তো চাইল্ড আর ল্যাংমুইর কিছু আর্গুমেন্ট দিয়ে দেখিয়েছিল যে এই কারেন্ট যেটা এই রেজিমে হয়, যে স্টেডি স্টেট কারেন্ট এই স্পেস চার্জ লিমিটেড রেজিমে হবে, সেইটা ইজ প্রপোর্শনাল টু ওই ভোল্টেজ টু দি পাওয়ার 3/2। তো সেইটার কি করে আসে সেটা আমি বলবো এরপরে। তো ফার্স্ট অ্যাজাম্পশন এখানে হচ্ছে যে ওই আমরা একটা সেটআপ কনসিডার করছি যেখানে একটা এই ভোল্টেজটা ক্যাথোড আর অ্যানোডের মধ্যে ডিস্টেন্স ফ্রম ক্যাথোডের উপর ডিপেন্ডেন্ট। তো এক্স্যাক্টলি আমরা ক্যাথোডের রেসপেক্টে ভোল্টেজটা মাপছি, এক্স্যাক্টলি ক্যাথোডের উপর ভোল্টেজটা 0, আর অ্যানোডের উপর ভোল্টেজটা একটা কিছু ভ্যালু রিচ করেছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর মাঝখানে ভোল্টেজটা আস্তে আস্তে বেড়েছে। আর আমরা ধরে নিয়েছি যে অ্যানোড আর ক্যাথোডের প্লেট এরিয়াগুলো এতটাই বড় যে ওই এই এই যে ডাইরেকশনটা, এক্স ডাইরেকশনটাকে আমি ধরছি অ্যানোড থেকে ক্যাথোডের যে ডাইরেকশনটা, আর তার যে পারপেন্ডিকুলার যে ডাইরেকশনটা ওয়াই আর জেড, ওয়াই জেড প্লেন যেটা, সেইটাতে ভোল্টেজটা খুব একটা ভ্যারি হচ্ছে না। আর থার্ড যে জিনিসটা আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে নট অনলি ওই ভোল্টেজটা যেটা ওইখানে ওই ক্যাথোডের উপর যে ভোল্টেজটা সেটা 0, ইলেকট্রিক ফিল্ডটাও সেখানে 0। তো ইলেকট্রিক ফিল্ডটা 0 এই কারণে সেটা হচ্ছে ওই স্পেস চার্জটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা ওই অ্যানোডের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা সেটাকে এক্স্যাক্টলি ব্যালেন্স করে ওই ক্যাথোডের উপর যে ইলেকট্রনটা আছে সেইটা একদম 0 ফোর্সে বেরোচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। এটা স্টেডি স্টেট কিছুক্ষণ ওয়েট করার পর সেটা হবার একটা চান্স আছে, মানে অ্যানোড থেকে ক্যাথোড থেকে যে ইলেকট্রনটা এমিট হচ্ছে সেটার উপর ফোর্সটা 0, আর দেয়ারফর ইলেকট্রিক ফিল্ডটাও ওখানে 0। এরপরে আমরা এই প্রুফটা করা শুরু করছি। তো ফার্স্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে পয়সনস ইকুয়েশন। তো ডাইভারজেন্স অর গ্র্যাড স্কোয়ার অফ ভি হচ্ছে মাইনাস রো বাই এপসিলন 0। সেটা হচ্ছে পয়সনস ইকুয়েশন, ল্যাপ্লাসিয়ান অফ ভি ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন 0। তো এবার আমরা সেইটাকে আমাদের যেহেতু ওয়াই আর জেড ডিপেন্ডেন্স নেই, তো এখানে যদি ওয়াই ডেরিভেটিভ আর জেড ডেরিভেটিভ বি এর নিই সেগুলো 0 আসবে। তো যে তাই জন্য আমাদের এই প্রবলেমটা অনেকটা সিম্পলিফাই হয়ে গেছে, এটা জাস্ট ওয়ান ডাইমেনশনাল প্রবলেম হয়ে গেছে। জাস্ট সেকেন্ড ডেরিভেটিভ অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু মাইনাস রো ওভার এপসিলন 0, যেখানে রো হচ্ছে চার্জ ডেন্সিটি। এরপরে আমরা কারেন্ট ডেন্সিটিটার ফর্মুলাটা জানি। কারেন্ট ডেন্সিটি হচ্ছে যে চার্জ ডেন্সিটি ইনটু ভেলোসিটি। যদি চার্জগুলো কোনো একটা ভেলোসিটি দিয়ে যায়, তো সেই ভেলোসিটিটা ইনটু কারেন্ট ডেন্সিটি করলে আমরা ইনটু চার্জ ডেন্সিটি করলে আমরা কারেন্ট ডেন্সিটি পাই। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ওই একটা ইলেকট্রন যেটা ক্যাথোড থেকে স্টার্ট করেছে সেইটা সাপোজ একটা পোটেনশিয়াল অবধি পৌঁছেছে,
তাহলে সেই পোটেনশিয়ালে গিয়ে তার ভেলোসিটিটা তার সেই পোটেনশিয়ালটা তাকে তার কাইনেটিক এনার্জিটা দেবে। তো সেই পোটেনশিয়াল এনার্জি সেইখানে হচ্ছে ইভি। তো ওই কাইনেটিক এনার্জি গেইন যেটা হাফ এমভি স্কোয়ার, সেটা ওই পোটেনশিয়াল এনার্জিটা থেকে আসবে, সেটা হচ্ছে ই ইন্টু ভি। তো হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভি। এরপরে আমরা এইখানে এটা পুট করব। তো এখানে রোটার জায়গায় আমি বসাবো হচ্ছে জে বাই ভেলোসিটি, আর যেখানে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ভোল্টেজ। তো এই পুরোটা বসানোর পরে আমি পেলাম হচ্ছে d2v dx2 ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। তো এই 2 এর ফ্যাক্টর, m এর ফ্যাক্টর, e এর ফ্যাক্টর সবকিছু একটা কনস্ট্যান্টে ঢুকিয়ে দিলাম। তো এটা a ইন্টু j বাই স্কোয়ার রুট অফ ভোল্টেজ। ঠিক আছে, এটা আমাদের স্টার্টিং ইকুয়েশন। তো এরপরে আমরা একটা ট্রিক ইউজ করতে পারি, যে আমরা যদি dv dx হোল স্কোয়ার এটাকে কনসিডার করি, আর এটার একটা ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা করলে আমরা কি পাবো? এটা হচ্ছে 2 ইন্টু dv dx ইন্টু d2v dx2। তো এটা একটা ট্রিভিয়াল একটা আইডেন্টিটি, এইটার স্কোয়ারের ডেরিভেটিভটা হচ্ছে এইটা। তো এই যে এখানে যে সেকেন্ড যে ফ্যাক্টরটা আছে d2v dx2, সেইটা আমরা এখনই সেইটার ফর্মুলা একটা বার করলাম, যে সেটা ইজ প্রপোর্শনাল টু j ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ v। তো সেইটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর আবার আমাদের যে কনস্ট্যান্ট এলো সেটাকে একটা নতুন নাম দিলাম b। তো এইবার তো ddx অফ dv dx হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু j ডিভাইডেড বাই রুট v ইন্টু dv dx ইন্টু সাম কনস্ট্যান্ট। এবার আমরা এটাকে dx টাকে সরিয়ে দিলাম। তো d অফ dv dx হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু j ডিভাইড বাই রুট v ইন্টু dv। তো এরপরে আরেকটা জিনিস আমরা অ্যাজিউম করছি, যে এই কারেন্ট যেটা ফ্লো করছে সেটা সব জায়গাটাই সেম। তো কারেন্টটা মানে বাই কন্টিনিউটি এই প্রত্যেকটা জায়গায় কারেন্টটা সেম। তো এই জেটা ভি বা এক্স এর উপর ডিপেন্ডেন্ট নয়। তো এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি। তো ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? এই ডিটা সরে গিয়ে ডিভি ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইটাকে 1 বাই রুট ভি কে ইন্টিগ্রেট করলে রুট ভি ইন্টু সাম কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে আবার চেঞ্জ করে আমরা সি নাম দিয়ে দিলাম। তো এটা জে ইন্টু রুট ভির সাথে প্রপোর্শনাল, এইটা পেলাম। এর সাথে আমরা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টও পাওয়ার কথা, কিন্তু এইটা ধরা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ডটা x ইকুয়াল টু 0 তে 0, যেখানে v টাও 0। তো তার জন্য এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আমরা বসাই। তো এবার এই ইকুয়েশনটার স্কোয়ার রুট নিয়ে নিচ্ছি। তো এইটা j টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, আর v টু দি পাওয়ার 1/4 হয়ে যাবে। তো সেটা এখানে লিখেছি dv dx হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু j টু দি পাওয়ার হাফ v টু দি পাওয়ার 1/4। তো এইবার আমরা এটাকে ইন্টিগ্রেট করা খুব ইজি, যদি v টাকে এদিকে নিয়ে যাই। তো v টু দি পাওয়ার মাইনাস 1/4 dv ইকুয়াল টু j টু দি পাওয়ার হাফ ইন্টু dx। আর আমরা বলেছি যে যেটা x এর উপর ডিপেন্ডেন্ট না। তো এবার এটাকে ইন্টিগ্রেট করলে এই দিক থেকে আমরা পাবো v টু দি পাওয়ার 3/4, আর এদিকে একটা কিছু কনস্ট্যান্ট পাবো, আর j টু দি পাওয়ার হাফ ইন্টু x। তো এইবার আমরা আগেন ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে হাটিয়ে দিয়েছি, কেননা x ইকুয়াল টু 0 তে v টা 0। আর আরেকটা জিনিস আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে x এর যে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের ডিসটেন্স, সেটা বসিয়ে দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে এই j ইজ প্রপোর্শনাল টু এই ইকুয়েশনটাকে স্কোয়ার করে নিচ্ছি, j ইজ প্রপোর্শনাল টু v টু দি পাওয়ার 3/2 ইনটু সাম কনস্ট্যান্ট। তো সেইটাই হচ্ছে চাইল্ড-ল্যাংমুরস ল। তো j এর সাথে i টা প্রপোর্শনাল, একটা এরিয়ার ফ্যাক্টর আছে যেটা কনস্ট্যান্ট, ওই যে কোনো আমরা যে এরিয়াটা কনসিডার করছি সেটা ওই ফিক্সড জিওমেট্রিতে এরিয়াটা কনস্ট্যান্ট। তো কারেন্টটা ইজ প্রপোর্শনাল টু ভি ভোল্টেজ টু দি পাওয়ার 3/2, যেটা হচ্ছে চাইল্ড-ল্যাংমুরস ল। এরপরে আমরা ডায়োড ভ্যালভ নিয়ে কি কি করা যেতে পারে সেটা নিয়ে একটু ডিসকাশন করব। ফার্স্ট যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। তো রেকটিফিকেশন হচ্ছে এমন একটা জিনিস যে একটা অল্টারনেটিং কারেন্ট, একটা অসিলেটিং পজিটিভ নেগেটিভ ওয়ালা যে একটা সিগন্যাল, সেটাকে আমরা স্ট্রিক্টলি পজিটিভ করতে পারি কিনা সেটা দেখব। তো আমরা এখানে একটা এসি সাপ্লাইয়ের কথা ভাবছি, যেখানে ভোল্টেজটা এরকম টাইমের সাথে সাথে অসিলেট করছে বিটুইন পজিটিভ আর নেগেটিভ।
তো আমরা যে দেখেছি যে এই কারেন্টটা এই ডায়োডটা শুধু কারেন্ট অ্যালাউ করে এই ডাইরেকশনে, অ্যানোড থেকে ক্যাথোড, মানে ইলেকট্রনস ফ্লো করে ক্যাথোড থেকে অ্যানোড, তো কারেন্ট ফ্লো করে অ্যানোড থেকে ক্যাথোড। তো যখন যখন ভোল্টেজটা অপোজিট ডাইরেকশনে, তখন কারেন্ট জিরো বা খুবই ছোট, তাই জন্য আমরা সেটাকে জিরোই কনসিডার করছি। আর অন্য সময় এই কারেন্টটা, যেহেতু এটা সিম্পল একটা সার্কিট, কারেন্টটা আর ভোল্টেজটা প্রপোর্শনাল। তো সেই তো এরকম একটা সিগন্যাল যদি আমরা দিই, তাহলে আমাদের কারেন্টটা অ্যানোড কারেন্টটা এরকম হবে, মাঝখানের জায়গাটায় কারেন্টটা জিরো হবে। ঠিক আছে, এরপরে আমরা এইটা অনেক সময় ডিজায়ারেবল নাও থাকতে পারে, যে আমাদের এরকম হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেল, জিরো হয়ে গেল, আবার এরকম হলো। তো এটাকে আমরা কিছুটা স্মুথ করতে পারি কিনা সেটা লোকেরা ভেবেছিল। তো এই জায়গাটাতে যদি একটা ক্যাপাসিটর লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই এই টাইপের সিগন্যালটাকে অনেকটা স্মুথ করা যেতে পারে। তো সেটাকে বলে রিজার্ভয়ার ক্যাপাসিটর। তো সেটা কি করে, যে আমাদের যখন ভোল্টেজটা সেম ভোল্টেজটা দেওয়া হচ্ছে, তো ভোল্টেজটা যখন পজিটিভ সাইকেলে আছে, তখন এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে যায়, নিয়ে তারপরে যখন ভোল্টেজটা নেগেটিভ সাইকেলে আসে, তখন এই ক্যাপাসিটরটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ডিসচার্জ হয়, যাতে করে তখনও কিছুটা কারেন্ট ফ্লো করে। আর সেটা যতক্ষণে ডিকে করতে সাফিসিয়েন্টলি ডিকে করে, তার আগেই পজিটিভ সাইকেলটা আবার কিক ইন করে, যাতে করে আমার নেট যে কারেন্টটা সেটা এরকম করে এরকম করে এরকম করে। এরপরে এটাকে আরো একটা ইন্ডাক্টর লাগিয়ে আরো বেশি এটাকে স্মুথ করা যেতে পারে, কিন্তু আপাতত ওগুলো আর ডিসকাস করছি না। তো মেইন কথাটা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফিকেশন করা যায়, আর হাফ ওয়েভ রেকটিফিকেশনের পরেও যে সিগন্যালটাকে আরেকটু বেশি ফ্ল্যাট করা যেতে পারে বিভিন্ন সার্কিট এলিমেন্টস ইউজ করে। এরপরে এছাড়া ফুল ওয়েভ রেকটিফিকেশনও করা যায়, জিরোর জায়গাটা জিরো না রেখে একটু মানে সেখানটাও জাস্ট ওর মানে কারেন্টটা যা ভ্যালু হওয়ার উচিত ছিল সেটা জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা হয়ে যায়। সেটা করার জন্য আমাদের দুটো ডায়োড লাগে, বা এটা এই সেটআপটায় এটা হচ্ছে, এটাকে দুটো ডায়োড ভাবা যেতে পারে, একটা কমন ক্যাথোড আর দুটো অ্যানোড। তো এইটা একটা ডায়োড, এই উপরের জায়গাটা একটা ডায়োডের মতন, নিচেরটা আর একটা ডায়োডের মতন। তো একটা সাইকেলে এই ডায়োডটা কাজ করে, আর একটা সাইকেলে ওই ডায়োডটা কাজ করে, আর এই সার্কিটটা এর রেসপেক্টে এইটা যখন পজিটিভ তখন অন্যটা নেগেটিভ, তো অন্য ডায়োডটা তখন আর কাজ করে না। মানে দুটো হাফ ওয়েভ রেকটিফিকেশন হচ্ছে, দুটোকে অ্যাড করে এরকম একটা সবসময় কারেন্টটাকে নন জিরো থাকছে। তো উপরের সার্কিটটা যদি আমরা ভাবি, এই এ থেকে যদি এইটাকে ভাবি, সেটা আগের যে কেসটা হাফ ওয়েভ রেকটিফায়ারটা সেটার মতনই কাজ করছে। আর সিমিলারলি এটাও একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, যেখানে আমাদের পুরো সেটআপটা উল্টে দেওয়া হয়েছে। তো এইটা যখন নেগেটিভ, তখন তখন কারেন্টটা এই দিকে ফ্লো করছে এরকম। মানে এটা এক্স্যাক্টলি দুটো হাফ ওয়েভ রেকটিফায়ার আছে, যাতে করে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশনটা হচ্ছে। তো এরপরে এটাকে আরো জেনারেলাইজ করা হয়েছে। এরপরে ডায়োড, এরপর ট্রায়োড ডিসকভার করা হয়েছে, সেটা 1906 এ ডি ফরেস্ট বলে একজন করেছিল, মানে অনেকদিন আগে না, 1904 এ ডায়োডটা ডিসকভার হয়েছে, তার 2 বছরের মধ্যে ট্রায়োড ডিসকভার হয়ে গেছে। তো এই ট্রায়োড হচ্ছে এই ট্রানজিস্টরের পুরনো ভার্সন। তো সেখানে একটা ডায়োডের যে ক্যাথোড আর অ্যানোড, তার মাঝখানে একটা গ্রিড ইলেকট্রোড দেওয়া হয়। তো সেই গ্রিড ইলেকট্রোডটা দেওয়ার জন্য ওই ভোল্টেজ অ্যাক্সিস বরাবর যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, সেইটা ভোল্টেজ অ্যাক্সিস বরাবর শিফট করা যেতে পারে, ডান দিকে বা বাঁ দিকে, ডিপেন্ডিং অন দ্য গ্রিড ভোল্টেজ। কিন্তু সেইটা মেন ফ্যাক্টরটা ছিল না। মেন মোটিভেশন এই ডিভাইসটা ছিল হচ্ছে যে ওই গেট ভোল্টেজটাকে খুব অল্প চেঞ্জ করলে অ্যানোড ভোল্টেজটাকে খুব ড্রামাটিক্যালি চেঞ্জ করা যায়। তো সেই ব্যাপারটা একটা নতুন কনসেপ্ট দিচ্ছে, যেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, যেখানে আমাদের গেট ভোল্টেজটা খুব সেন্সিটিভলি কন্ট্রোল করলে আমাদের যে অ্যানোড ভোল্টেজটা বা অ্যানোড কারেন্টটা সেইটা খুব ড্রামাটিক্যালি ইনক্রিজ করতে পারে। আর সেইটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের কনসেপ্ট। এরপরে এটাকে আরো জেনারেলাইজ করা যেতে পারে, সেটাকে মানে আরো বেশি গ্রিডস লাগানো যেতে পারে। তো যতগুলো যদি আমি টেট্রোড কনসিডার করি, তো ওটাতে দুটো আরো গ্রিড থাকে, ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে দুটো গ্রিড থাকে। সেরকম পেন্টোড হতে পারে, পেন্টোডে 3টে গ্রিড থাকবে,
এরকম করে বাড়াতে থাকা যেতে পারে। এরপরে লোকেরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা স্ট্রং হয়ে গেছিল, আর লোকেরা দেখেছিল যে ওই ডায়োড ট্রায়োড এইসবে যে কাজগুলো হচ্ছে সেইগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়েও করা যেতে পারে। আর থিওরিটা কিছুটা ডেভেলপ হয়ে গেছে এটার মধ্যে, তো আইডিয়াগুলো আবার সেম আইডিয়াস গুলো এটাতে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো কিন্তু সেমিকন্ডাক্টর ডিভাইসের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে প্রচন্ড হাই টেম্পারেচার হিট করা হচ্ছিল সেইটার কোনো দরকার নেই, তো নো হিটিং ইজ রিকোয়ার্ড। তারপরে হচ্ছে এই হিটিংটা যতক্ষণ না ফিলামেন্টটাকে সাফিসিয়েন্টলি গরম করছে ততক্ষণ ডিভাইসটা কাজ করছিল না। ইভেন ওই স্পেস চার্জ লিমিটেড রেজিমটা যতক্ষণ না স্পেস চার্জটা স্টেডি স্টেট রিচ করছে ততক্ষণ মানে জিনিসটায় একটা রেজাল্ট গুলো প্রেডিক্টেবল থাকে না। তো একটুক্ষণ ওয়েট করার পর ডিভাইসটা ঠিকঠাক কাজ করা শুরু করে। তো সেই ব্যাপারটা সেমিকন্ডাক্টরে ছিল না, জাস্ট জিনিসটা অন করলেই জিনিসটা কাজ করে। তারপরে এই ডায়োডে কিছুটা হামিং একটা নয়েজ আসে, সেই নয়েজ গুলো পুরোনো দিনের কিছু কিছু ইলেকট্রনিক ডিভাইস দেখলে সেই রকম প্রচুর আওয়াজ হয়, তো সেই আওয়াজগুলো সেমিকন্ডাক্টর ডিভাইসে হয় না। নেক্সট হচ্ছে অপারেটিং ভোল্টেজ খুব কম, ওই ক্যাথোড অ্যানোডের মধ্যে অত হাই ভোল্টেজ দেওয়ার দরকার হয় না। তারপরে হচ্ছে হাত থেকে পড়ে গেলে কম্প্যাক্ট অ্যান্ড শক প্রুফ, জিনিসটার সাইজ ছোট আর হঠাৎ করে কিছু ঝাঁকুনি দিলে জিনিসটা ভেঙে যাবে না। নেক্সট হচ্ছে এই যে ভ্যাকিউম মেনটেন করা, এটাও খুব ডিফিকাল্ট। অনেক সময় ওই ওই ডায়োড ভ্যালভের যে ভ্যাকিউমটা সেটা সহজেই নষ্ট হয়ে যেতে পারে, লিকেজ হয়ে যেতে পারে, তো সেইটা এইখানে কোনো ফ্যাক্টর নয়। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেস পাওয়ার কনজিউমিং, মানে সেটা হচ্ছে রানিং কস্ট কমাচ্ছে, এছাড়া প্রোডাকশন কস্টও কম, তো জিনিসটা বানানো সস্তা। আর হচ্ছে অলমোস্ট ইনফাইনাইট শেরিফ লাইফ, মানে জিনিসটা তৈরি করলে ওই মানে সেমিকন্ডাক্টর পার্টস গুলো নষ্ট হবে না। এবার আমাদের জিনিস যেসব ল্যাপটপ ফ্যাপটপ বা বেকার খারাপ হয়ে যাচ্ছে সেগুলোর কারণ হতে পারে যে তার অন্য যে সার্কিট এলিমেন্টস গুলো সোল্ডারিং বা অন্য কোনো জায়গা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মানে সেমিকন্ডাক্টর পার্টস গুলো বেশ রোবাস্ট। একটা টাইম লাইন দিয়ে এই ক্লাসটা শেষ করব। তো আমাদের ইলেকট্রনিক্স এর টাইম লাইন যেটা মানে ইম্পর্টেন্ট ইভেন্টস যেটা ইলেকট্রনিক্স এ হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই সিআরও, যেটা তোরা এক্সপেরিমেন্টে অনেক ইউজ করেছিস, ক্যাথোড রে অসিলোস্কোপ, সেইটা ব্রন ডিসকভার করেছিল 1897 এ। এরপরে ডায়োড ভ্যালভ ইনভেন্ট হয়েছিল 1904 এ বাই ফ্লেমিং। তারপরে ডিফরেস্ট ডিসকভার করেছিল ট্রায়োড, যেটা 1906 এ। তারপরে লিলিয়েনফেল্ড এফইটির একটা পেটেন্ট করেছিল, যদিও ফিল্ডটা অতটা পপুলার হয়নি তখন, কেননা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা অতটা স্ট্রং ছিল না। তারপরে 1925 এটা হয়েছিল। তারপরে ফার্স্ট এক্সপেরিমেন্টাল টেলিভিশন ব্রডকাস্ট, এটা ইউএসএ তে হয়েছিল 1928 এ। তারপরে পিএন জাংশন ডিসকভার হয়েছিল 1939 এ, ওল বলে একজন করেছিল। তারপরে ট্রানজিস্টার 1947 এ ডিসকভার হয়েছিল এই বার্ডিন, ব্রেটেন আর শকলি। তো এই বার্ডিন সুপার কন্ডাক্টরেরও একজন বিসিএস থিওরির একজন, মানে বিসিএস এর বিটা হচ্ছে বার্ডিন। তো এনার বিশাল কন্ট্রিবিউশন এই সলিড স্টেট ফিজিক্সে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা কিলবি 1958 এ ডিসকভার করেছিল। তারপরে মসফেট আটালা আর কাং ডিসকভার করেছিল 1959 এ, আর হোলোনিয়াক এলইডি 1962 তে ডিসকভার করেছিল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনিক্স এর কিছুটা হিস্ট্রি। এরপরে এই প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইসের যে ডিটেলস গুলো সেটা এই কোর্সের পার্ট আছে, তো সেগুলো হয়তো ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এটা জাস্ট আমার ওই হিস্ট্রির পার্টটা বলার জন্য এই ভিডিওটা করেছিলাম।